এক নাম্বার লেখেন, এক নাম্বারকে আমরা বলে থাকি জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আমি বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্সকে মূলত আমরা 4 ভাগে ভাগ করি। তার মধ্যে প্রথম নাম্বার যেটা বললাম সেটাকে আমরা বলতেছি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এখন জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি জিনিস? জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা আপনি খেয়াল করে দেখেন, যখন আপনি দেখবেন if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, মেইন ক্লোজটাও দেখবেন তখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ আগেও যে টেন্স পরেও সেই টেন্স। এখানে দেখেন দুইটা ক্লোজ, কিন্তু এখানে আমরা এই যে ইফ দ্বারা যে ক্লোজ শুরু হচ্ছে সেটাকে আমরা বলতেছি ইফ ক্লোজ। আসলে ইফ ক্লোজ যেটা, এটা মূলত দেখেন তো সাবঅর্ডিনেট ক্লোজ কেনা। আমরা জানি ইফ দ্বারা, আনলেস দ্বারা, দ্যাট দ্বারা, এগুলো দ্বারা যে ক্লোজ হয় সেটিকে আমরা বলে থাকি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এই যে ইফ ক্লোজটা মূলত হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আর যেটিকে আমরা বলতেছি মেইন ক্লোজ, এই মেইন ক্লোজ মানে হলো আপনার প্রিন্সিপাল ক্লোজ। আমরা বলতে পারি ইফ ক্লোজ প্লাস মেইন ক্লোজ, অথবা আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস প্রিন্সিপাল ক্লোজ। আর আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস প্রিন্সিপাল ক্লোজ যদি থাকে সেন্টেন্সটা কিন্তু হয় হলো কমপ্লেক্স সেন্টেন্স। আপনারা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে দুটি কথা লিখতে পারেন। সেটি হলো, একটি কথা হলো যে সকল কন্ডিশনাল সেন্টেন্স মূলত, খেয়াল করেন, সকল কন্ডিশনাল সেন্টেন্স মূলত কমপ্লেক্স সেন্টেন্স। যে সকল কন্ডিশনাল সেন্টেন্স মূলত কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কেননা ইফ দ্বারা যে ক্লোজ হয় সেটি সাবঅর্ডিনেট ক্লোজ, আর পরে যেটা মেইন ক্লোজ বলতেছি সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আর আমরা জানি প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ মিলে হয় হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো এখন প্রশ্ন হলো, আমরা দেখব জিরো কন্ডিশনাল। আমরা বলতেছি কি যে জিরো কন্ডিশনাল আমরা কাকে বলে থাকি? যে জিরো কন্ডিশনাল আমরা বলে থাকি যখন ইফ ক্লোজটাও প্রেজেন্ট ইনডিফিনিট এবং মেইন ক্লোজটাও প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন এখানে খেয়াল করে দেখেন, আমি এক্সাম্পল দিলাম যে ইফ যদি, ইফ ইউ, খেয়াল করেন, if you play to earn, if you play to earn from school, দেখেন if you play to earn from school, যে তুমি যদি স্কুল পালাও, তাহলে এখানে দেখেন যে if you play to earn from school, এখানে আমরা লিখতে পারি, আচ্ছা আমি এই এক্সাম্পলটা একটু পরে আসতেছি, আমরা এটা পরেতে লিখবো। এখানে দেখেন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, if there is a will, if there is a will, there is a way। আপনি খেয়াল করে দেখুন, এখানে উইল মানে ইচ্ছা, উইলটা কিন্তু এখানে নাউন বলছে। ইফ দেয়ার ইজ আ উইল, যদি ইচ্ছা থাকে, দেখেন এখানে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু পরেরটা দেখেন দেয়ার ইজ আ ওয়ে, যদি ইচ্ছা থাকে তাহলে উপায় আছে, এটাও দেখেন খেয়াল করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রশ্ন হলো, দেখেন ইফ ক্লোজটাও প্রেজেন্ট ইনডিফিনিট, মেইন ক্লোজটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। যখন দুটাই প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন সেটাকে আমরা বলি হলো জিরো কন্ডিশনাল।
এখন আপনি দেখেন তো, যেটাকে আমরা ইফ ক্লোজ বলতেছি এটা মূলত সাবঅর্ডিনেট ক্লোজ কেনা, আর যেটাকে মেইন ক্লোজ বলতেছি সেটা মূলত প্রিন্সিপাল ক্লোজ। তার মানে যে সেন্টেন্সটা আমরা লিখেছি এটা মূলত দেখেন কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা ইফ ক্লোজটা আগে লিখেছি, দ্যাট মিন্স সাবঅর্ডিনেট ক্লোজটা আগে লিখেছি, যার কারণে আমরা কমা ব্যবহার করেছি। ইচ্ছে করলে আপনার প্রিন্সিপাল ক্লোজ আগে লেখা যাবে, ইফ ক্লোজটা পরে দেওয়া যাবে, তখন আর মাঝখানে কমা দেওয়ার দরকার নেই। ইফ ক্লোজ আগেও বসতে পারে, পরেও বসতে পারে। এখন আমরা এখানে খেয়াল করব যে আমাদের পরীক্ষাতে কোশ্চেন কিভাবে থাকতে পারে। আপনি দেখেন 38 BCS 38 BCS এর একটা কোশ্চেন ছিল, খেয়াল করে দেখবেন। 38 BCS এর কোশ্চেন ছিল যে when water dash, পরে এখানে বলা আছে it turns into ice। এই কোশ্চেনটা আসছে 38 BCS এ, খেয়াল করেন 38 BCS এর এটি কোশ্চেন। অপশন কি ছিল? অপশন একটি ছিল উইল ফ্রিজ, খেয়াল করেন উইল ফ্রিজ। বি নাম্বার ছিল ফ্রিজেস। সি নাম্বার ছিল যে উড ফ্রিজ। আর ডি নাম্বারে যে অপশনটা ছিল সেটি ছিল হলো ক্রোজ। এখন খেয়াল করেন আমাদের যেটি মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, দেখেন তো প্রিন্সিপাল ক্লোজটা ইট টার্নস। আমরা টেন্স কিন্তু মূলত নির্ধারণের জন্য আমরা ভার্বটার দিকে খেয়াল করব। এখানে খেয়াল করে দেখেন টার্নসটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা যদি মেইন ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আগের যে ক্লোজটা থাকবে, আগের ক্লোজ বলতে যেটা সাবঅর্ডিনেট ক্লোজ যেটা থাকবে, খেয়াল করে দেখেন সেটাও কিন্তু আপনার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে আপনি খেয়াল করে দেখবেন প্রেজেন্ট ইনডিফিনিট করলে দেখেন তো ওয়াটার কি, ওয়াটার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মূল ভার্বের সাথে কি যোগ হবে? এস। দেখেন তাহলে এখানে বলা হয়েছে when water freezes, পানি যখন জমাট বাঁধে, it turns into ice, তখন এটা কিসে পরিণত হয়? বরফে পরিণত হয়। তাহলে দেখেন এখানে if আপনি যেখানে when আসছে আপনি খেয়াল করে দেখেন যখন বা যদি, এই দুটোই কিন্তু একই এখানে বিষয়। যে if water freezes, যদি পানি জমাট বাঁধে, it turns into ice, তাহলে এটা বরফে পরিণত হয়। তাহলে দেখেন প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট। আপনারা একটা কথা লিখে নেন, আপনারা একটি কথা লিখে নেন। আমার কথা তো শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি অবশ্যই সাউন্ড একটু কমায় রেখেছি এই কারণে। আপনারা একটা কথা লেখেন যে সাবঅর্ডিনেট ক্লজ, লেখেন সাবঅর্ডিনেট ক্লজ কখনো ফিউচার ইনডিফিনিট হবে না। দেখেন সাবঅর্ডিনেট ক্লজ কখনো ফিউচার ইনডিফিনিট হবে না। এখন এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে কোন ক্লজকে বুঝাইতেছি? এখানে সাবঅর্ডিনেট ক্লজ বলতে কিন্তু আমরা মূলত ইফ ক্লজকে বুঝাইতেছি। এখানে সাবঅর্ডিনেট ক্লজ বলতে আমরা ইফ ক্লজকে বুঝাইতেছি। আপনি এভাবেও লিখতে পারেন যে ইফ ক্লজ কখনো ফিউচার ইনডিফিনিট হবে না। তাহলে এটা গেল জিরো কন্ডিশনাল।
এবার 2 নম্বরে আসেন। 2 নাম্বারটি খেয়াল করেন। 2 নাম্বারটা আমরা বলে থাকি ফার্স্ট কন্ডিশনাল। দেখেন এই ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট কন্ডিশনালটা হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস মেইন ক্লোজ তখন হবে ফিউচার ইনডিফিনিট। আপনি খেয়াল করে দেখেন যখন জিরো কন্ডিশনাল ছিল তখন কিন্তু মেইন ক্লোজ এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, কিন্তু এবার কি হয়েছে? এবার হয়েছে ফিউচার ইনডিফিনিট। তার মানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ ক্লোজটা দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আর মেইন ক্লোজ হয়েছে ফিউচার ইনডিফিনিট। আমি একটু আগে বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ ইফ ক্লোজটা ফিউচার ইনডিফিনিট হবে না, মেইন ক্লোজটা ফিউচার ইনডিফিনিট হতে পারে। এখন যেমন আপনার এখানে এক্সাম্পল খেয়াল করেন, আমি যদি এখানে এক্সাম্পল দিই, ইফ যদি যে ইফ ইউ, এই যে তখন যে এক্সাম্পলটা লিখতে চাচ্ছিলাম, ইফ ইউ প্লে টু রান, খেয়াল করেন ইফ ইউ প্লে টু রান ফ্রম স্কুল, ইফ ইউ প্লে টু রান ফ্রম স্কুল। এখানে আপনি খেয়াল করে দেখেন এই যে প্লে টু রান, এখানে প্লে তো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, দেখেন প্লে টু রান মানে পালানো, তাহলে প্লে টু রান ফ্রম স্কুল, স্কুল থেকে পালানো হচ্ছে ইফ ইউ প্লে টু রান ফ্রম স্কুল। যদি তুমি স্কুল থেকে পালাও তাহলে দেখেন তো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, তাহলে এবার মেইন ক্লোজ আমরা কি করব? ফিউচার ইনডিফিনিট। আমরা জানি ফিউচার ইনডিফিনিটে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল বসবে, পরে মূল ভার্বে বেস ফর্ম। তাহলে কি হবে এখানে যে ইউ উইল, এই যে দেখেন উইল আসছে তার মানে ফিউচার ইনডিফিনিট হচ্ছে, তাহলে ইউ উইল ফেল, ইউ উইল ফেল ইন দা এক্সাম। তুমি যদি স্কুল পালাও তাহলে পরীক্ষায় তুমি ফেল করবে। দেখেন এই যে উইল ফেল, উইল ফেল দেখে আমরা বুঝলাম যে ফিউচার ইনডিফিনিট। এখন পরীক্ষাতে সাপোজ প্লে টু রান এটা দেয়া আছে, এখানে গ্যাপ থাকতে পারে। আবার অনেক টাইম হয় কি আপনার এটাই দেয়া আছে, মেইন ক্লোজটায় ভার্ব দেয়া আছে কিন্তু ইফ ক্লোজের ভার্বের জায়গায় গ্যাপ থাকতে পারে। যেমন দেখেন একটা পরীক্ষাতে কোশ্চেন ছিল, পরীক্ষাতে কোশ্চেন ছিল ইফ, দেখেন ইফ রুবি, রুবি হচ্ছে মূল্যবান পাথর, ইফ রুবি ইজ হিটেড, রুবি পাথরকে যদি তাপ দেয়া হয়, খেয়াল করেন এখানে কোশ্চেনে ছিল ইট ড্যাশ টেম্পোরারিলি, ইট ড্যাশ টেম্পোরারিলি লুজ মানে হারানো, ইটস কালার, ইটস কালার, এটি কোশ্চেন ছিল। অপশন দেখেন কি দেয়া ছিল, অপশন একটি ছিল হচ্ছে উইল, আরেকটি অপশন ছিল উড, দেখেন আরেকটা অপশন এখানে সি নাম্বার ছিল ডাজ, আর ডি নাম্বার অপশন ছিল হলো হ্যাজ। বলেন তো এটা উত্তর কোনটা হবে? এ নাম্বার স্যার। উইল স্যার, উইল হবে। হ্যাঁ বলেন তো উত্তর কোনটা হবে? উইল হবে এই নাম্বার স্যার। স্যার উইল। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেন ছিল। জি স্যার। হ্যাঁ বলেন তো। স্যার আচ্ছা জিরো কন্ডিশনালে তো বললেন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এটা তো হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। পরে যদি এখানে দুটাতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট
ফিউচার ইনডিফিনিটও থাকে অপশনে, আবার যদি প্রেজেন্ট ইনডিফিনিট অপশন থাকে তাহলে তখন কি করবো? হ্যাঁ, বুঝতে পারছি আপনার কোশ্চেন। এটা নরমালি হবে না। শুনেন, প্রথম জিরো কন্ডিশনাল যেটা, জিরো কন্ডিশনালটা হয় একটা হচ্ছে যদি সায়েন্টিফিক রেজাল্ট বোঝায়, সায়েন্টিফিক রেজাল্ট যে বৈজ্ঞানিক ফলাফল, অথবা ইউনিভার্সাল ট্রুথ, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। এই তিনটে ক্ষেত্রে সাধারণত জিরো কন্ডিশনাল হয়, বুঝতে পারছেন? আর অন্যান্য সকল ক্ষেত্রে পরে একটা ফিউচার ইনডিফিনিট হবে। 2 নাম্বার কথা, যদি দেখবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট করলেও মিনিং হয়, ফিউচার ইনডিফিনিট করলেও মিনিং হয়, তাহলে শেষে যে দেখবেন a প্লাস বি এরকম অপশন থাকবে। ঠিক আছে? তাহলে এটার উত্তর কোনটা হবে? বলেন। উইল হবে। কেন উইল হবে দেখেন। আচ্ছা, আমি সাউন্ড কমায় দিচ্ছি, কেন ইকো হচ্ছে তাছাড়া। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখেন, এই যে রুবি ইজ হিটেড আছে। ইজ হিটেড কেন হয়েছে? এটা সেন্টেন্সটা প্যাসিভে আছে, কিন্তু টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু প্যাসিভে আছে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা পড়া লাগবে ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট করলে আমাদের অক্সিলারি ভার্ব হলো উইল, আর এই যে মূল ভার্ব হলো আপনার লুজ। তাহলে ইট উইল লুজ, এটা হারাবে। এই যে টেম্পোরারিলি মানে সাময়িক ভাবে, ইটস কালার, এর রং হারাবে। তার মানে রুবি পাথরকে যদি তাপ দেওয়া হয়, তাহলে রুবি পাথরটি সাময়িক ভাবে তার রং হারিয়ে ফেলবে। এটা হলো সেন্টেন্সের মিনিং। আচ্ছা, আরেকটা বিষয় এখানে খেয়াল করেন, এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, দেখেন। আমি যদি এখানে লিখি, এখানে দিলাম if you do not দেখেন, if you do not study hard, যে তুমি যদি কঠোর পড়ালেখা না করো, এখানে দিলাম you will not be able, তুমি সক্ষম হবে না to score good marks, to score good marks। এখানে খেয়াল করে দেখেন, এই যে ডু নট স্টাডি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে দেখেন উইল নট বি তাহলে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা দেখেন ফিউচার ইনডিফিনিট, মেইন ক্লজটা। এটা তো হইছে। এখন এখানে পার্থক্য দেখেন, ইফ প্লাস এখানে ডু নট ছিল, তার সেন্টেন্সটা নেগেটিভ কেনা। ইফ ক্লজটা দেখেন এটা নেগেটিভ কেনা, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড। এখন এই কথাটিকে আমরা দেখেন তো আনলেস দ্বারা লেখা যাবে কেনা। আমরা জানি ইফ মানে যদি, আর আনলেস মানে কি? যদি না। তার মানে আনলেসটি কি পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড? এটি অবশ্যই নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি আনলেস, যদি না। এখন যদি না ইউ, এখন বলেন তো আনলেস এর পরে আর কি ডু নট লেখা যাবে? লেখা যাবে না। কারণ কি? আনলেস নিজেই নেগেটিভ, আবার ডু নট লিখলে সেটি ডাবল নেগেটিভ হয়ে যাবে, এই জন্য ডু নট দেওয়া যাবে না। তাহলে আনলেস ইউ স্টাডি, খেয়াল করেন, আনলেস ইউ স্টাডি হার্ড। দেখেন আনলেস ইউ স্টাডি হার্ড, আমার প্রশ্ন হলো দেখেন আনলেস ইউ স্টাডি হার্ড এটার মানে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, এটা হয় কিনা? অবশ্যই এটা হবে, কারণ সেম মিনিং এই দুটো। এখন যদি দুটো একই মিনিং হয়, আবার এটা দেখেন এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে মেইন ক্লোজ যেটা সেটার কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। মেইন ক্লোজ এখানে সেম থাকবে, যে ইউ উইল নট বি এবল টু স্কোর গুড মার্কস। তখন আনলেস ইউ স্টাডি হার্ড মানে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড। এখন প্রশ্ন হলো, আমরা জানি যে ইফ দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স হয়,
এখন আরেকটা বিষয় পাইলাম আমরা আনলেস। আনলেস দ্বারাও তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হবে, কেননা আনলেস মানেই হলো ইফ প্লাস নট, ইফ প্লাস নট, অর্থাৎ ইফ এর পরে নেগেটিভ যে মিনিং দেয় আনলেসও সেম মিনিং দেয়, এবং আনলেস দ্বারাও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে। এখন পরীক্ষায় যদি কোশ্চেন থাকে, সাপোজ এখানে খেয়াল করেন, পরীক্ষায় কোশ্চেন থাকলো কোশ্চেনটা আপনারা উঠান, ড্যাশ, এখানে দেওয়া থাকলো ড্যাশ, you have a driving license, dash a driving license and এবং to measure credit card, to measure credit card, কমা, পরে এখানে ছিল that company will not accept your application, এটি কোশ্চেন ছিল। অপশনে দেয়া ছিল এ নাম্বার ছিল বিকজ, বি নাম্বার ছিল আনলেস, আর সি নাম্বারে দেখেন ছিল অ্যাজ, ডি নাম্বার ছিল সিন্স। বলেন তো এখানে উত্তর আমরা কোনটা দিব? আনলেস স্যার। এখানে উত্তর দিব আমরা আনলেস। কেন আনলেস উত্তর দিব? এখানে খেয়াল করেন, বলছে দ্যাট কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইওর অ্যাপ্লিকেশন, যে ওই কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? আনলেস, যদি না ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স, যদি না তোমার একটি ড্রাইভিং লাইসেন্স থাকে, এন্ড টু মেজর ক্রেডিট কার্ড, যদি না তোমার একটি ড্রাইভিং লাইসেন্স এবং দুটি মেজর ক্রেডিট কার্ড যদি না থাকে, তাহলে ওই কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না। আপনি বলতে পারেন যে বিকজ দিলে অসুবিধা কি? আচ্ছা, ওই কোম্পানি অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না বিকজ ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স, কারণ বলছে আপনার একটি ড্রাইভিং লাইসেন্স আছে। বলেন তো এটা কি মিনিংফুল হয়? যেহেতু গ্রহণ করবে না, তাহলে কি ড্রাইভিং লাইসেন্স আছে নাকি ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, তাহলে নেগেটিভ মিনিং দেওয়া লাগবে। আর এই নেগেটিভ মিনিং দেওয়ার জন্য কনজাংশন ফুটে দেয় আনলেস। আর আরেকটা বিষয় খেয়াল করেন তো, আনলেস দ্বারা যে ক্লোজ হলো এটাও সাবঅর্ডিনেট ক্লোজ কিনা? এটাও কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে ইফ দ্বারা যে সেন্টেন্স হচ্ছে ওটাও কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, আনলেস দ্বারা যে সেন্টেন্স হচ্ছে এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। খালি আনলেস দ্বারা মিনিংটা কি হচ্ছে? নেগেটিভ মিনিং হচ্ছে। এই জন্য বিকজ যদি হতো তাহলে আপনার সিন্সও দেওয়া যেত, কারণ বিকজ মানে কারণ, অ্যাজ বা সিন্স মানে যেহেতু, যেহেতু বা কারণ কিন্তু একই জিনিস। এই জন্য অ্যান্সারটা আমরা বলবো হলো আনলেস। আচ্ছা, আবার তাহলে দেখেন আমরা ফার্স্ট কন্ডিশনাল যেটা পাইলাম, এই ফার্স্ট কন্ডিশনালটা থেকেই বেশি ইম্পর্টেন্ট। আপনার যে জিরো কন্ডিশনাল, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন খুব কম আসে। বেশি ইম্পর্টেন্ট এখান থেকে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ আপনারা মনে রাখবেন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এখন এবার আসেন সেকেন্ড কন্ডিশনাল, এটা গেল ফার্স্ট কন্ডিশনাল, এরপর আসেন হলো সেকেন্ড কন্ডিশনাল। আসসালামু আলাইকুম স্যার, একটা কথা ছিল এখানে। স্যার এখানে আমরা উইল ব্যবহার করি, মাঝে মাঝে কিছু অপশন পাই এরকম উইল শ্যাল দুইটাই থাকে স্যার। তো এখানে স্পেসিফিক কোনো নিয়ম আছে কি স্যার যে শ্যাল বা উইল কেউ কিছু বলছেন? জি স্যার বলতেছি স্যার যে উইল এবং শ্যাল
জি। মাঝে মধ্যে উইল এবং শেল স্যার, এই যে আমরা দ্বিতীয় আমরা দ্বিতীয় ক্লজে যে ব্যবহার করি উইল, আমরা ব্যবহার করব স্যার সরি, এখানে। কথা বলে বুঝতে পারছি না। স্যার উনি বলতেছে যে অনেক সময় যে উইল আবার শ্যালো থাকে, সেক্ষেত্রে কোনটা ইউজ করবে, কিভাবে বুঝবে, এটা কোনো নিয়ম আছে কিনা? ও আচ্ছা আচ্ছা, এটা খেয়াল করেন। এটা নিয়ম হচ্ছে, মনে করেন ফার্স্ট পারসন যদি এরকম হয়, ফার্স্ট পারসন, বলেন তো ফার্স্ট পারসন কি কি? ফার্স্ট পারসন আমি এবং আমরা, তার মানে আই আর উই, এই দুটো হলো ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসনের সাথে মডার্ন ইংলিশে সবার সাথে উইল ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি ওই রকম অপশন থেকেই থাকে, শ্যালো আছে উইলও আছে, দেখবেন সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আই বা উই যদি থাকে, তাহলে শ্যালটা উত্তর করবেন, আর অন্য ক্ষেত্রে উইল উত্তর করবেন। স্যার আসসালামু এবার আলাইকুম। আসেন সেকেন্ড কন্ডিশনাল। স্যার একটা প্রশ্ন ছিল, স্যার একটা জি, সংক্ষিপ্ত বলেন। প্রশ্ন ছিল। স্যার ছোটবেলা জানছিলাম যে যদি ফার্স্ট পার্সনের সাথে আমরা উইল ব্যবহার করি, সেটাকে বেশি জোরালো মানে ভাবে প্রকাশ করা হয়, আর সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের সাথে যদি শ্যাল ব্যবহার করা হয়, সেটাকে বেশি জোরালো ভাবে ইয়া করা হয়। যেমন হ্যাঁ, বুঝতে he পারছি shall- না, এই রুলের আপনার এইটার আসলে তেমন ভিত্তি নেই। আপনি ইচ্ছা করলে সবার সঙ্গে এখন উইল ব্যবহার করতে, মডার্ন ইংলিশে এসে সবার সঙ্গে উইল ব্যবহার করা যায়। ওটা এখন এমফ্যাসিস দেওয়ার জন্য আমরা ডু ব্যবহার করি। আমি যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে তখন আমি ডু ব্যবহার করতে পারি। যেমন আমি মেসেজ লিখব, তখন আমি লিখতে পারি, দেখেন, আই উইল রাইট আ মেসেজ। আর আপনি যদি জোর দেওয়ার ক্ষেত্রে, তাহলে আই উইল ডু রাইট আ মেসেজ, তখন এটা আমরা ব্যবহার করব। বোঝা গেছে? এবার সেকেন্ড কন্ডিশনালে আসেন। সেকেন্ড কন্ডিশনালটা হলো ই প্লাস পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আগে যদি পাস্ট হয়, তাহলে পরেরটা অবশ্যই পাস্ট হবে কিনা। যেহেতু আগে পাস্ট আছে, তাহলে পরে অবশ্যই পাস্ট হবে মেইন ক্লোজে। কারণ এটা আমরা ন্যারেশন থেকে কিন্তু মূলত শিখে আসছি। ন্যারেশনে দেখেন একটা বিষয় বলা হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, অর্থাৎ সে না থেকে যদি সেইড থাকে, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট করে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস করি, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট করি। তার মানে যাই হোক, কিন্তু আমরা পাস্ট টেন্স। তাহলে এখানে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আপনি সাবজেক্টের পরে এসে এখানে ক্যান থাকলে সেটাকে করে দেবে কুড, মেয়ে থাকলে হয়ে যাবে সেটা মাইট। যদি এখানে আগে উইল ছিল, তাহলে উইল থাকলে এখন কি হয়ে যাবে, সেটা কুড হয়ে যাবে। আর দেখেন তো, কুড, মাইট, কুড এগুলো মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। V0 মানে হলো বেস ফর্ম, অর্থাৎ এই ভার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না, আইএনজি লেখাও যাবে না, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপলও করা যাবে না। এখন আমি এখানে এক্সাম্পল দিলাম, খেয়াল করেন। If I had a typewriter, if I had a typewriter, যে আমার যদি একটি টাইপরাইটার থাকতো। আচ্ছা বলেন তো, এটা কোন টেন্স হলো? এটা কোন টেন্স? ফার্স্ট পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট, কোন টেন্স?
Past indefinite. Past indefinite। কারণ বলেন তো এখানে হ্যাভটা এটা কি মূল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? মূল ভার্ব। এখানে কিন্তু মূল ভার্ব হয়েছে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড অক্সিলারি ভার্ব হয়, কিন্তু তারপরে কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকা লাগে। এখানে দেখেন পরে কিন্তু কোনো ভার্ব নেই, তাহলে হ্যাডটাই হচ্ছে মূল ভার্ব। আর আপনারা জেনে থাকবেন যে এখানে দেখেন হ্যাভ, যেটা হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হলো পাস্ট ফর্ম, আর হ্যাড হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি এই 2 নাম্বার ফর্মটা শুধু একটা টেন্সেই বসে, সেটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইফ আই হ্যাড এ টাইপ রাইটার, যদি আমার একটা টাইপ রাইটার থাকতো, তাহলে দেখেন আই, এখানে আপনি ইচ্ছে করলে কুডও নিতে পারেন, মাইটও নিতে পারেন, উডও নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নেবে। তাহলে আই উড, এবার দেখেন এই যে মূল ভার্বের বেস ফর্ম, তাহলে টাইপ করা, তাহলে আই উড টাইপ মাইসেলফ, আই উড টাইপ মাইসেলফ। এই যে খেয়াল করেন উডের পরে ভার্বের বেস ফর্ম। আমরা ইফ ক্লোজ আগে লিখেছি, আপনি ইচ্ছা করলে এটা আগেও লিখতে পারেন যে আই উড টাইপ মাইসেলফ ইফ আই হ্যাড এ টাইপ রাইটার। তখন আর মাঝখানে কমা দিবেন না, কমা দেওয়ার দরকার নাই, তখন শুধু ইফ ক্লোজ যখন আগে লিখবেন তখন কমা দিবেন। এখন এখানে দেখেন এই যে 42তম বিসিএস, যেটা স্পেশাল বিসিএস হইলো, 42তম বিসিএস একটা কোশ্চেন ছিল, দেখেন if I were you, I dash take the money. এটা 42nd BCS। এইটা কোশ্চেন ছিল, অপশনে ছিল shall, বি নাম্বার অপশন ছিল উইল, সি নাম্বার অপশন ছিল উড, আর ডি নাম্বার অপশন ছিল মে। বলেন তো কোনটি উত্তর হবে? উড হবে স্যার। উড হবে। অ্যান্সার হবে, একজন সি বলছেন, অন্যদের সি নাম্বারই হবে। হ্যাঁ, অন্যরা খেয়াল করুন, সি নাম্বার হবে। কারণ বলেন তো ইফ আই ওয়ার ইউ আছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। তাহলে পরে এসে উইল হবে না সেটা উড হয়ে যাবে? উড হবে। পরে এসে সেটি উড হয়ে যাবে। তাহলে দেখেন ইফ আই ওয়ার ইউ। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, এই যে ইফ এর পরে অথবা উইশ এর পরে ওয়াজ না বসে সবসময় কি বসে? ওয়ার বসে। তাছাড়া তো আই ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে ইফ আছে, যে এই ইফ থাকার কারণে এখানে কি হয়ে গেছে? ওয়ার। যেমন আপনারা বলছেন আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে ইফ আই ওয়ার ইউ বলছে তোমার জায়গায় যদি আমি হতাম, আই উড টেক দা মানি, বলছে তাহলে আমি টাকাটি নিতাম। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখেন, আরেকটা কোশ্চেন 13তম বিসিএস এর কোশ্চেন দেখেন, এই একই রকম কোশ্চেন। 13তম বিসিএস এর কোশ্চেনটা এইটুকু একই ছিল। দেখেন 13তম বিসিএস এর কোশ্চেনটা ছিল ইফ আই ওয়ার ইউ, I dash the situation more carefully. এটা কোশ্চেন 13 বিসিএস। আচ্ছা, এখন অপশন ছিল, দেখেন এ নাম্বার অপশন ছিল would handle, বি নাম্বার ছিল will handle,
সি নাম্বারে ছিল হ্যান্ডেল, ডি নাম্বারে ছিল উড হ্যাভ হ্যান্ডেল, উড হ্যাভ হ্যান্ডেল। বলেন তো উত্তর কোনটি করবেন? স্যার ডি নম্বর কি হবে? উত্তর হবে এ নাম্বার। এ নম্বর। দেখেন ইফ আই ওয়ার ইউ পাস্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্ট ফিউচার ইনডিফিনিট তো উইল, সেটা এখন কি হয়ে যাবে? উড হয়ে যাবে, কারণ আগে পাস্ট আছে যে, তাহলে উইলটা পরে কি হয়ে যাবে? উড হয়ে যাবে। ন্যারেশনের বেলায় কিন্তু আপনাদেরকে একটা কথা শেখানো হতো যে যদি ফিউচার থাকে ফিউচার ইন দা পাস্ট করে দেওয়া লাগবে। ফিউচার ইন দা পাস্ট মানে কি? উইল থাকলে তাহলে সেটিকে উড করে দেওয়া লাগবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, আমরা অনেক সময় মনে করি শ্যাল থেকে শুট যদি করে দিই, শ্যাল থেকে যদি শুট করে দিই তাহলে এটি কি পাস্ট হয়ে যাবে? না, শুট কিন্তু আপনার প্রেজেন্ট টেন্সের মিনিং দেয়। যেমন আপনি যদি আমরা যে বলি যে উই শুড রেসপেক্ট আওয়ার ইল্ডার্স, আমাদের উচিত বড়দেরকে শ্রদ্ধা করা। তার মানে কি? এর মানে কি এটা বলা যাবে বড়দের শ্রদ্ধা করা উচিত ছিল, তার মানে এখন শ্রদ্ধা না করলেও চলবে? এটি তো বলা যাবে না। শুড কিন্তু আপনার প্রেজেন্ট মিনিং দেয়। তো এখন তাহলে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্টে পরে উড, কুড, মাইট, পরে ভার্বের বেস ফর্ম। আপনার এখান থেকে বেশ কিছু কোশ্চেন পরীক্ষায় দেখবেন যে এসে থাকে। আরেকটা কোশ্চেন আপনার দেখেন, এটা ছিল হচ্ছে আপনার আমি কোশ্চেনটা দিচ্ছি if যদি he dash early, he would have a reward. এইটার কোশ্চেন, he would have a reward। এ নাম্বার অপশন দেখেন comes, B number option came, C number option had come, D number option এখানে shall come। বলেন তো কেম হবে স্যার। স্যার সি অপশন হবে। সরি স্যার বি 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 নাম্বার। আচ্ছা, এখন একটা বিষয় বলেন, দেখেন রিওয়ার্ড মানে পুরস্কার, রিওয়ার্ড মানে একটি পুরস্কার, এটা কিন্তু অবজেক্ট, এটুকু হলো অবজেক্ট। এখানে দেখেন তো মূল ভার্ব হয়েছে কিনা, হ্যাভটা কিন্তু মূল ভার্ব কিনা, আর উডটা হচ্ছে অক্সিলারি। তাহলে উড হলো অক্সিলারি, পরে মূল ভার্বের বসছে বেস ফর্ম। তাহলে আগেরটা কোন টেন্স হবে দেখেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই পাস্ট ইনডিফিনিট টেন্সে কামের পাস্ট ফর্ম কি হবে? কেম হবে। এই যে কারণ ইফ হি কেম আর্লি, সে যদি সকাল সকাল আসতো বা সে যদি আগে আসতো, হি উড হ্যাভ আ রিওয়ার্ড। এখানে হ্যাভ মানে পাওয়া, তাহলে সে একটি পুরস্কার পেত। তাহলে দেখেন এটা গেল ফার্স্ট কন্ডিশনাল, পরেরটা আমাদের গেল হলো সেকেন্ড কন্ডিশনাল। এবার আসেন থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা খেয়াল করেন, থার্ড কন্ডিশনালে দেখেন আগেরটা ছিল তো পাস্ট ইনডিফিনিট, এবার হবে পাস্ট পারফেক্ট, এবার হবে পাস্ট পারফেক্ট। তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে
এখানে সাবজেক্টের পরে would have, would have, স্যার এটা কি থার্ড কন্ডিশনাল? জি থার্ড কন্ডিশনাল। তাহলে would have, might have। এখানে কিন্তু would have টা পুরোটা অক্সিলারি, would have অক্সিলারি, might have হলো অক্সিলারি। তাহলে খেয়াল করেন শেষে যেহেতু হ্যাভ আছে অক্সিলারি, তাহলে পরে মূল ভার্বের V3। আর আমরা জানি V3 মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি V1 হলে প্রেজেন্ট ফর্ম, V2 হলে পাস্ট ফর্ম, আর V3 হলে পাস্ট পার্টিসিপল। তাহলে would have, could have, might have, পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। স্যার ইকো হচ্ছে স্যার। ইকো হচ্ছে, কিন্তু আমার প্রবলেম হলো সাউন্ড কমাইলে আপনাদের কথা আবার শুনতে পাই না। আমারই ভালো হয়েছে, আমার শোনা দেবো। আচ্ছা একটু কমাইলাম, দেখেন এখন এখানে ধরেন কোশ্চেন থাকলো, তাকে মিউট করে দাও, মিউট করে দাও। বক্স নিয়ে গানে গো নালি আর ফোন করে নেবে, তখন তো রেকর্ড করতে পারবো না, তখন তো if যদি I তখন তো রেকর্ড করতে পারবো না। had been rich, যে আমি যদি ধনী হতাম, বলেন তো এটা কোন টেন্স হলো? কত নিয়ে যাবো দুই একটি নিয়ে Past perfect. মা সেই মা এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কিন্তু বলেন তো এবার হ্যাডটা কি মূল ভার্ব হয়েছে না অক্সিলারি ভার্ব হয়েছে? Auxiliary. অক্সিলারি ভার্ব। ভার্ব হয়েছে। মূল ভার্ব কোনটা? বিন। এখানে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, সাবজেক্টের পরে হ্যাড অক্সিলারি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। বি হলো মূল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে ইফ আই হ্যাড বিন রিচ, আমি যদি ধনী হতাম, বলেন তো এবার তাহলে কি পাস্ট I would ইনডিফিনিট have- হয়েছে না পাস্ট পারফেক্ট হয়েছে? পাস্ট পারফেক্ট। Past perfect. পাস্ট পারফেক্ট হয়েছে। তাহলে পাস্ট পারফেক্ট যদি হয়, তাহলে বলেন এবার আই এর পরে Would কি have- শুধু উড লিখবেন নাকি অক্সিলারি উড হ্যাভ লিখবেন? would have, Would have. আই উড হ্যাভ। পরে এরপরে দেখেন তো উড হ্যাভ এর পরে ভার্ব, মূল ভার্ব কি হেল্প হবে help, নাকি পাস্ট পার্টিসিপল করা লাগবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এই জন্য হেল্পের সাথে আমি ইডি যুক্ত করলাম। তাহলে আই উড হ্যাভ হেল্প হার, বলছে ইফ আই হ্যাড বিন রিচ, আমি যদি ধনী হতাম তাহলে আই উড হ্যাভ হেল্প হার, বলছে তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম। আমি যদি ধনী হতাম তাহলে তাকে আমি সাহায্য করতে পারতাম। আরেকটা এক্সাম্পল দেখেন, আরেকটা এক্সাম্পল এখানে থাকলো, পরীক্ষায় মনে করেন কোশ্চেন ছিল বুক ফাটা মরে ইফ যদি, এই কোশ্চেনটা সবাই ভালো করে খেয়াল করবেন। ইফ আই ড্যাশ, ইফ আই ড্যাশ টাকা পুরাউগা আল্লাহ ওষুধ কিনে আনবো তা আলাদিনস ম্যাজিক ল্যাম্প, আমার যদি আলাদিনের কি খেলো বিস্কুট এই যে ম্যাজিক ল্যাম্প নুডলস খাও যদি থাকতো, তাহলে বলছে যে আই ড্যাশ, দুই জায়গায় গ্যাপ আছে, আই ড্যাশ all the problems, all the problems of খুব খুশি লাগছে our country, all the problems of our country। এটা কোশ্চেন ছিল। এখন দেখেন অপশন ছিল এ নাম্বার, ম্যাজিক ল্যাম্প মানে বাতি এ নাম্বার অপশন ছিল, সরি এ নাম্বারে ছিল হ্যাড, কত পারে হ্যাড আর পরের গ্যাপের জন্য দেয়া ছিল উইল সবকিছু solve, থাকতো it is ছিল। আর বি নাম্বারে দেখেন, বি নাম্বারে ছিল হ্যাড, হ্যাড, হ্যাড
হ্যাড, পরের অপশন যেটা ছিল এটা কি লেখছে? উড হ্যাভ সলভ, ওয়াল ডাবল এল ও না। এটা ছিল বি নাম্বার। সি নাম্বারে যেটা হ্যাভ হ্যাড, স্যার এটা অ্যান্সার স্যার। হ্যাভ হ্যাড, আর এখানে ছিল উড সলভ, উড সলভ। এবার দেখি ডি নাম্বারটা খেয়াল করেন, ডি নাম্বারে ছিল হ্যাড, পরেরটা ছিল উড হ্যাভ, হ্যাড হ্যাড হবে না। উড হ্যাভ সলভ। এই যে ডি নাম্বার आंसर। D number sir. বলেন তো উত্তর কোনটা করবেন? ডি নাম্বার, বি নাম্বার B বি, B number. ডি নাম্বার, হ্যাঁ বলেন তো। D ডি নাম্বার। আচ্ছা বি নাম্বার, হ্যাড হ্যাড আচ্ছা এখন খেয়াল করেন অ্যানসারটা বি হবে। এখন এ কেন হলো না দেখেন, আমি যদি দিতাম ইফ আই হ্যাড আলাদিনস ম্যাজিক ল্যাম্প, তাহলে হ্যাড দিলে হ্যাড এখানে মূল ভার্ব হতো, তাহলে পাস্ট ইনডিফিনিট হতো। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি আগে হতো পরে তাহলে এটা উইল হতো না উড হওয়া লাগবে, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল হতো কিনা বলেন, তাহলে এখানে উড হয়ে যেত। বি নাম্বারে দেখেন এই হ্যাড হলো অক্সিলারি ভার্ব, হ্যাঁ এটা আমি বলতে চাচ্ছিলাম। কি হলো? আর এই হ্যাডটা হলো আপনার মূল ভার্ব। হ্যাভ মানে থাকা, তাহলে হ্যাড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে পড়ছে হ্যাড। তাহলে ইফ আই হ্যাড হ্যাড আলাদিনস ম্যাজিক ল্যাম্প, যে আমার কাছে যদি আলাদিনের ম্যাজিক ল্যাম্প থাকতো। আমরা অনেকে হ্যাড হ্যাড দুটো পাশাপাশি দেখলে অনেকে মনে করি মনে একটা বেশি হয়ে গেছে বলে, আসলে ভুল না, তাই না? প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি আর পরের হ্যাডটা হচ্ছে আপনার মূল ভার্ব। তাহলে এবার দেখেন ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট হলে অক্সিলারি ভার্ব কি হয়? উড হ্যাভ। তাহলে এই যে আই উড হ্যাভ মূল ভার্বের V3 পাস্ট পার্টিসিপল, তাহলে এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আই উড হ্যাভ সলভ, আমি সমাধান করতে পারতাম অল দ্য প্রবলেমস, সকল সমস্যা অফ আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের দেশ। আরেকটা কোশ্চেন দেখেন, আরেকটা কোশ্চেন, এটা 36 BCS এর কোশ্চেনটা আসছিল, আমি এটা মুছে দিলাম। 36 BCS এর একটা কোশ্চেন দেখেন, কোন লাইনে তুমি ঠিক 36 BCS এর কোশ্চেন ছিল নিচল নেব। যে দিস, কানা তিনবার কল দিতে। দেখেন যে দিস কুড হ্যাভ, যে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ যদি I dash been more cautious, এখানে 36 BCS এর কোশ্চেন, এটা 36 BCS। এখন এখানে অপশন এ নাম্বারে হ্যাড, বি নাম্বারে হলো হ্যাভ, এখানে সি নাম্বারে থাকলো মাইন্ড, ডি নাম্বার হলো উড। বলেন তো কোনটা হবে? হ্যাড হবে স্যার। হ্যাঁ উত্তর কোনটা হবে? এ নাম্বার। এখন দেখেন এতক্ষণ কিন্তু আমরা এই যে উড হ্যাভ কুড হ্যাভ অর এটা কিন্তু ফিল আপ করছে। এবার দেখেন মেইন ক্লজটা দেয়া আছে আর ইফ ক্লজে কিন্তু গ্যাপ দিয়েছে, কি খেয়াল করছেন? তাহলে উড হ্যাভ কুড হ্যাভ পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কখন বসে? যখন দেখেন ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ইফ আছে, পাস্ট পারফেক্ট টেন্স করলে দেখেন সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব হলো হ্যাড আর মূল ভার্ব হলো এখানে বিন। তাহলে ইফ আই হ্যাড বিন, আমরা ইচ্ছা করলে এটা আগেও লিখতে পারবো, ইফ আই হ্যাড বিন মোর কসাস, আমি যদি অধিক সতর্ক হতাম, দিস কুড হ্যাভ ওয়ার্ক, তাহলে এটা এই কাজ করা যেত। এটা 36 BCS।
এবার 26 বিসিএস এর একটা কোশ্চেন দেখেন তো, কোশ্চেন গুলো ভালো করে সলভ করেন। এখানে হি ড্যাশ অ্যারেস্টেড, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ যদি, if he had tried যদি চেষ্টা করত to leave the country, to leave the country, এটা হলো আপনার 26 বিসিএস, 26 বিসিএস এর এটা কোশ্চেন। আর অপশন ছিল দেখেন, এ নাম্বারে ওই বাত would, বি নাম্বারে could, সি নাম্বারে যেটা দেওয়া ছিল would have been, would have been, আর ডি নাম্বারে দেওয়া ছিল মাস্ট বি, মাস্ট বি। বলেন তো এখানে উত্তর কোনটা হবে? স্যার সি। 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার। আগে ইফ ক্লোজটা আগে দেখেন, হ্যাড অক্সিলারি, ট্রাই পাস্ট পার্টিসিপল কি ট্রাই, তাহলে বলেন ইফ ক্লোজটা কোন টেন্স হয়েছে? পাস্ট পারফেক্ট। ইফ ক্লোজটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে ইফ ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এখানে আপনার সাবজেক্ট দেওয়া আছে হি, তাহলে হি এর পরে এখানে উড হ্যাভ বসবে। আচ্ছা, উড হ্যাভ বসছে, তারপরে দেখেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যারেস্ট, গ্রেফতার করা, সেখান থেকে অ্যারেস্টেড বসে। আপনার প্রশ্ন হতে পারে এখানে বিন কেন এসছে? কেউ বলতে পারবেন বিন কেন এসছে? প্যাসিভ ভয়েস স্যার। এটা প্যাসিভ হওয়ার কারণে প্যাসিভ। হ্যাঁ বলেন বলেন। প্যাসিভ হওয়ার কারণে দেখেন বলছে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। চলো এই যে এই হি যে ব্যক্তি, এখানে হি কিন্তু সেম ব্যক্তি, ত্যাগের চেষ্টা করত। যদি সে দেশ ত্যাগের চেষ্টা করত, বলেন তো সে অ্যারেস্ট করতো নাকি তাকেই অ্যারেস্ট করা হতো? তাহলে সেন্টেন্সটা যদি প্যাসিভ হয়, প্যাসিভ হলে তাহলে উড হ্যাভ বিন অথবা কুড হ্যাভ বিন অথবা মাইট হ্যাভ বিন, পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সেন্টেন্সটা কিন্তু এখানে প্যাসিভ ছিল। এটা কততম বিসিএস এর কোশ্চেন ছিল? এটা ছিল হলো আপনার 26 বিসিএস এর কোশ্চেন। আরেকটা কোশ্চেন দেখেন, 27 বিসিএস এর কোশ্চেন আরেকটা দেখেন। 27 বিসিএস এর আরেকটা কোশ্চেন ছিল দেখেন, 27 বিসিএস এর কোশ্চেনটি ছিল তুমি ফোন পাগল নাকি? ফোন দিতেছে আমার আবু। What would have happened? তোমার What would have happened if? অবস্থা করে এখানে দেওয়া ছিল if ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে 27 বিসিএস। আচ্ছা, এখানে এ নাম্বার থাকলো দাওয়াত দিলেনি তো অস্থির হয়ে গেছে। The bridge is taken. দাওয়াত না দিলি আমি তাই গেলাম। বি নাম্বারে দিলাম the bridge would break, এটাই ছিল। আমি ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছি আপনার, যে কোশ্চেনটা পরীক্ষায় ছিল। আমি তো আগে কিনা কইছি The bridge would break। বিয়া করছিল। সি নাম্বার অপশনটা ছিল the bridge আন্দাজের কোনো কথা কই না। the bridge had broken। সলপাল নাই। ডি নাম্বারে ছিল আমি বাড়িতে ছিলাম the আর bridge, তুমি শুনছো, চিন্তা করো তাহলে। the bridge had been broken, এটা ছিল। বলেন তো এখানে অ্যানসার কোনটা হবে? স্যার ডি হবে। সরি, সি নাম্বার। একজন বলছেন সি নাম্বার।
স্যার আমি ডি বলেছি। স্যার ডি। আরেকজন বলছেন ডি নাম্বার। এখন খেয়াল করেন, এখানে উড হ্যাভ, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাপেন দেয়া আছে তো, অর্থাৎ দেখেন মেইন ক্লোজটা দেয়া আছে। তাহলে প্রশ্ন ইফ ক্লোজ করা লাগবে কোন টেন্স? পাস্ট পার্টিসিপল, Past পাস্ট পারফেক্ট। পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট দেখেন দা ব্রিজ, অক্সিলারি ভার্ব দেওয়া আছে হ্যাড, মূল ভার্ব ব্রোকেন, এটাও পাস্ট পারফেক্ট। ডি নাম্বারটাও পাস্ট পারফেক্ট। কিন্তু বলেন তো সি নাম্বার যেটা, এটা অ্যাক্টিভে আছে কিনা? জি আর স্যার। ডি নাম্বার দেখেন হ্যাড বিন ব্রোকেন, হ্যাড বিন ব্রোকেন হলে বলেন অ্যাক্টিভ হয় না প্যাসিভ হয়? প্যাসিভ। প্যাসিভ। পারফেক্ট টেন্সে যখন আমরা প্যাসিভ করি তখন হ্যাড অক্সিলারি থেকে প্যাসিভের টাইমে হ্যাড বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন বলেন তো মিনিংফুল কি? যদি ব্রিজটা ভেঙে যেত, আর এখানে বলছে যদি ব্রিজটাকে ভেঙে ফেলা হতো, হোয়াট উড হ্যাপেন, তাহলে ঘটনা কি ঘটতো? দেখেন তো ব্রিজটা কি কেউ এমনি এমনি ভেঙে ফেলবে? নাকি আমরা কি বলি যদি ব্রিজটা ভেঙে পড়তো তাহলে ঘটনা কি ঘটতো? তাহলে কি এটা কি প্যাসিভ করার দরকার আছে? জি না স্যার। এটা কিন্তু সেন্টেন্সটা অ্যাক্টিভটাই হবে, অর্থাৎ অ্যানসার কিন্তু সি নাম্বারটা হবে। যে ইফ, যদি দা ব্রিজ হ্যাড ব্রোকেন, যদি ব্রিজটা ভেঙে পড়তো, হোয়াট উড হ্যাভ হ্যাপেন, তাহলে কি ঘটতো? এটা হচ্ছে আপনার সেন্টেন্সের মিনিং। এখন দেখেন আমরা থার্ড কন্ডিশনালের থেকে বিসিএস এ কিন্তু বোঝা যাচ্ছে যে বেশি কোশ্চেন আসছে। আপনার এই যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই তিনটে বেশি করে দেখবেন। জিরো কন্ডিশনালটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এখন একটা বিষয় আমরা এখানে একটু খেয়াল করব, দেখেন নুডলস কো, সেটা হলো নুডলস কো। যে আমরা তো নরমালি দেখতেছি শুধু ইফ, এই যে ইফ দ্বারা আমরা পাস্ট পারফেক্ট, এখানে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। যদি কোশ্চেনটা এরকম হয়, দেখেন কোনে তুমি কোশ্চেনটা ধরেন এখানে থাকলো ইফ, যদি পরে দিতে if he had, কি ঝামেলা নিয়ে এসেছে আমার কাছে। if he had known একটু your name, তাহলে আমাকে লিখে দেওয়া হলো। if he had known your name, নুডলস হচ্ছে সে যদি তোমার নাম জানতো। বলেন তো এটা কোন টেন্স হলো? দাম পারি Past perfect. Past perfect। তাহলে এখানে এসে আমি দিলাম যে হি, এবার আমি কুড হ্যাভ দিলাম, তাহলে হি কুড হ্যাভ, কলের পাস্ট পার্টিসিপল করলাম কল্ড, তাহলে হি, এই যে কুড হ্যাভ মূল ভার্ব হলো কল, তাহলে হি কুড হ্যাভ কল্ড ইউ। সে যদি তোমার নাম জানতো তাহলে সে তোমাকে ডাক দিতে পারতো। এখন একটু খেয়াল করুন, আমরা তো সারাক্ষণ ইফ বসাইতেছি, উদাহরণটা খালি আমরা এখন বুঝাইবো যে ইফ ছাড়াও কিন্তু এই সেন্টেন্স লেখা যাবে। ইফটা আপনার এখানে মনে করেন আপনি যদি ইফ লিখবেন না, কিন্তু সেন্টেন্সের মিনিং ঠিক রাখবেন, সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সও করবেন, কিন্তু ইফটাকে আপনি রাখবেন না। এটা করা পসিবল কিনা বলেন? এটা করা পসিবল। তাহলে কি করা লাগবে? এই যে হ্যাড যেটা অক্সিলারি, এটা তাহলে ইফের জায়গায় বসাতে হবে। অর্থাৎ আপনি ইফ উঠায় দিলেন, অক্সিলারি ভার্ব হ্যাডটা তখন এখানে বসালেন। যে হ্যাড হি, এখানে হ্যাড তো নাই, আগে আসছে হ্যাড হি নন ইওর নেম। বলেন এটা লেখা যায় কিনা? যায় স্যার। হ্যাঁ, তাহলে হ্যাড হি নন, খেয়াল করেন, হ্যাড হি নন ইওর নেম, তার মানে কিন্তু ইফ হি হ্যাড নন ইওর নেম। হ্যাড যখন দেখেন অক্সিলারি থেকে সামনে আসলো, অক্সিলারি ভার্ব হিসেবে তো কাজ করাই লাগবে, তাছাড়া তো পাস্ট পারফেক্ট হবে না। দ্বিতীয় নাম্বার আরেকটা দায়িত্ব বেড়ে গেল, কার দায়িত্ব নিছে? ইফের দায়িত্ব নিছে। হ্যাড যখন সামনে বসে ইফের দায়িত্ব দুটো হয়, একটা ইফেরও কাজ করা লাগে, অক্সিলারি ভার্বেরও কাজ করা লাগে। তাহলে বলেন তো এই দুটার মধ্যে কি মিনিং এর কি কোনো পার্থক্য হয়েছে? পার্থক্য হয় নাই। তাহলে বলেন তো আমাদের মেইন ক্লোজের কি কোনো পরিবর্তন হবে? না স্যার। মেইন ক্লোজের কোনো পরিবর্তন হবে না। এটা কেন করলাম?
এই যে 39তম বিসিএস এর কোশ্চেন এসছে, দেখেন 39 বিসিএস এর কোশ্চেন এসছে, কোশ্চেনটা আপনারা একটু উঠান। কোশ্চেনটা দিয়েছে হ্যাড আই নন, হ্যাড আই নন, had I known you were waiting, you were waiting outside, আমি যদি জানতাম আপনি বাইরে অপেক্ষা করছেন, তারপরে দেওয়া আছে আই ড্যাশ, এবং এটা বললাম 39 বিসিএস, পরে দেওয়া আছে আই ড্যাশ। A number option, I had invited to come in. B number ta would invite you, they would invite you to come in. C number option ছিল, C নাম্বারে ছিল would be inviting, যে would be inviting you to come in, এটা ছিল। D নাম্বার দিয়েছে would have invited you to come in. এটা 39 বিসিএস, যেটা ডাক্তারদের হলো স্পেশাল বিসিএস, যেটা আপনারা জানেন 42তম স্পেশাল বিসিএস হয়েছে ডাক্তারদের জন্য। এখন বলেন এখানে অ্যানসার কোনটা হবে? B number, sir. ডি নাম্বার। Yes, sir. আচ্ছা, এ কেন হলো না? হ্যাঁ স্যার এখানে উড No, sir. আচ্ছা ঠিক আচ্ছা, আগে খেয়াল করেন, এই যে হ্যাড আই আচ্ছা ঠিক নন, আছে এই যে হ্যাড আই নন, বলেন এটাকে আমি কি এটা লিখতে পারবো ইফ যদি আই হ্যাড নন, বলেন এটা কি লেখা যাবে? Yes, sir. জি স্যার ইফ আই হ্যাড নন ইউ আর ওয়েটিং আউটসাইড, আমি যদি জানতাম আপনি বাইরে অপেক্ষা করছেন, এই যে ইফ আই হ্যাড নন, দেখেন ইফ প্লাস পাস্ট পারফেক্ট, খালি হয়েছে কি হ্যাডটা ইফের জায়গায় এসে বসছে, হ্যাডটা এই যে ইফের জায়গায় যে এসে বসছে, তাহলে পরে কি করা লাগে? পরে সাবজেক্ট আছে আই, আই এর পরে দেখেন এখানে অক্সিলারি বসছে আই উড হ্যাভ, পরে দেখেন তো ইনভাইট হবে না ইনভাইটেড হবে? ইনভাইটেড, মূল ভাবে পাস্ট পার্টিসিপল, তাহলে আই উড হ্যাভ ইনভাইটেড ইউ, তাহলে আপনাকে আমি ইনভাইট করতে পারতাম টু কাম ইন, ভিতরে আসার জন্য আপনাকে বলতে আমি পারতাম। কি বলেন তো, এইটুকু ক্লিয়ার কিনা? Yes, sir. তাহলে হ্যাড কেন সামনে বসে এটা আমরা বুঝছি। এখন দেখেন আমাদের কন্ডিশনাল, তাহলে আমরা বুঝলাম ইফ দ্বারা কন্ডিশনাল হয়, আনলেস দ্বারা কন্ডিশনাল হয়, আবার দেখেন হ্যাড ইফের জায়গায় যদি বসে, হ্যাড যদি ইফের পরিবর্তে বসে, তাহলে সেটাও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হয়। আমাদের মূল স্ট্রাকচার এখন তিনটা, একটা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, আর একটা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্টের উড কুড মাইট ভার্বের বেস ফর্ম, আর একটা হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পরে সাবজেক্টের উড হ্যাভ মাইট হ্যাভ, পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই তিনটা একটু ভালো করে মনে রাখবেন। এবার একটা বিষয় আমরা একটু খেয়াল করি, দেখেন ইফ আর ইন কেস, এই দুটোর মধ্যে আমাদের একটু ঝামেলা হয়, আমরা হয়তো ক্লিয়ার হতে পারি না, একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। একটা ইফ আর একটা হলো ইন কেস। প্রথম নাম্বার বাংলা মিনিং আমরা জানি যে ইফ মানে হলো যদি,
আর ইন কেস মানে হলো পরে যদি। লেখো ওটা লেখো। ইন কেস হচ্ছে ইন কেস মানে হলো বললাম পরে যদি। পরে যদি হারিয়ে যায় না বন্ধু এটা মিনিংগত পার্থক্য। ইফ মানে যদি, আর ইন কেস মানে হলো পরে যদি। দ্বিতীয় নাম্বার পার্থক্য যেটা, ইফ দ্বারা কিন্তু কন্ডিশন বোঝায়, ইফ দ্বারা শর্ত বোঝায়, যার কারণে ইফ দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স হয়, আর ইন কেস দ্বারা শর্ত বোঝায় না। তাহলে বলেন তো, শর্ত যদি না বোঝায় তাহলে ইন কেস দ্বারা যে সেন্টেন্স হবে সেটি কি কন্ডিশনাল সেন্টেন্স বলা যাবে? জি না স্যার। না। এখন সাপোজ পরীক্ষায় কোশ্চেন থাকলো, which of the following is not an example of conditional sentence? নিচের কোনটি কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ নয়? এ নাম্বার থাকলো ইফ দ্বারা, বি নাম্বার থাকলো ইন কেস দ্বারা, সি নাম্বার থাকলো আনলেস দ্বারা, ডি নাম্বারে হ্যাড আগে বসানো থাকলো। তাহলে উত্তর কোনটা করবেন? ইন কেস। কারণ ইন কেস দ্বারা কিন্তু কন্ডিশনাল হতে পারে না। এখন আরেকটা বিষয় খেয়াল করুন, এটি হলো এমনি ইফ দ্বারাও কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, অর্থাৎ ইফ দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে সেন্টেন্স কমপ্লেক্স হয়। সিমিলারলি ইন কেস দ্বারাও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়, এটাও কিন্তু কন্ডিশন বলে কি কমপ্লেক্স সেন্টেন্স হয়। খালি পার্থক্য এটার দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স হয় আর এটার দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স হয় না। আচ্ছা বলেন তো, যতগুলো কমপ্লেক্স সেন্টেন্স আছে, যেমন দ্যাট দ্বারা যদি কমপ্লেক্স হয় সেটা কি কন্ডিশনাল বলা যাবে? জি না স্যার। মানে একটা কথা আমরা বলতে পারি, সকল কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু সকল কমপ্লেক্স সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স নয়। কি ক্লিয়ার কি এটুকু? এখন এই দুটোর মধ্যে মিনিং খেয়াল করেন। এখানে থাকলো বলছে আই উইল টেক দ্য আমব্রেলা। I will take the umbrella if it rains. I will take the umbrella if it rains. পরেরটা দেখেন, I will take the umbrella, if এর জায়গায় এখানে বসানো থাকলো in case it rains। এখানে if, এখানে in case। আমাকে বলেন এই দুটো সেন্টেন্সের মধ্যে কি কোন সেন্টেন্স ভুল নাকি দুটোই কারেক্ট? দুইটাই কারেক্ট স্যার, কিন্তু দুইটা শর্ত নেই। একটা ভুল দুটোই কিন্তু কারেক্ট। এবং দেখেন এটাও কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু বলেন এর মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স কোনটি? ইফ দ্বারা স্যার। প্রথমটা হলো কন্ডিশনাল, কারণ কি আছে? ইফ আছে, আর পরেরটা কন্ডিশনাল নয়, এটা জাস্ট কমপ্লেক্স সেন্টেন্স। এখন প্রশ্ন মিনিং এর দেখেন একটা ভিন্নতা আছে। বলছে আই উইল টেক দ্য আমব্রেলা, আমি ছাতাটি নিব, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি আসে। তার মানে কি যদি না আসে তাহলে ছাতা আমি নিব না, আমি ছাতা নিব ইফ ইট রেইন, শর্ত হলো বৃষ্টি আসতে হবে, বৃষ্টি না আসলে আমি ছাতা নিব না। আর পরেরটা দেখেন বলছে আই উইল টেক দ্য আমব্রেলা, আমি ছাতাটি নিব ইন কেস ইট রেইনস, পরে যদি বৃষ্টি আসে। তার মানে কি আমি ছাতাটি নিব পরে যদি বৃষ্টি আসে। তার মানে আপাতত বৃষ্টি আসুক বা না আসুক, বলেন তো এ ছাতা কি ছেড়ে যাবে? নিয়ে যাবে। এ ছাতা ছেড়ে যাবে না, তার মানে কি এ ছাতা কিন্তু নিয়েই যাবে। আর এ ছাতা নিবে কখন? যদি বৃষ্টি আসে। তার মানে বৃষ্টি না আসলে এ ছাতা নিবে না, আর এ বৃষ্টি না আসলেও ছাতা নিবে। তাহলে বলেন এই দুটোর মিনিংগত পার্থক্য আছে কিনা? মিনিংগত পার্থক্য আছে। এখন দেখেন এক জায়গায় একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা খেয়াল করে তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। কোশ্চেনটা ছিল আই শ্যাল write down the দেখেন I shall write down the phone number, আমি ফোন নাম্বারটি লিখে রাখবো। বলছে ড্যাশ আই ফরগেট, ড্যাশ আই
ফরগেট, এটা কোশ্চেন ছিল। আপনার অপশনে দেয়া ছিল, দেখেন এ নাম্বার অপশন ছিল আনলেস, বি নাম্বার ইভেন দো, হ্যাঁ সি নাম্বার ইফ, হ্যাঁ ডি নাম্বার ইন কেস। বলেন তো উত্তর কোনটি হবে? ইন কেস। কোনটা উত্তর? স্যার শেষেরটা ইন কেস। আচ্ছা, এখানে দেখেন আমি যদি আনলেস বসাই, আই শ্যাল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটি লিখে রাখবো, আনলেস আই ফরগেট, যদি না ভুলে যাই। তো ভুলে না গেলে লেখা কিন্তু জরুরি না। ইভেন দো আই ফরগেট, যদিও ভুলে যাই তারপরে লিখবো, ভুলে গেলে কি আর লেখা যাবে? মিনিংফুল হয় না। সি নাম্বার, যে আই শ্যাল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটি লিখে রাখবো, বলছে ইফ আই ফরগেট, লিখবো সত্য যদি ভুলে যায়, ইফ দ্বারা সত্য বোঝায়, তো ভুলে গেলে তার লেখা যাবে না। আর এখানে দেখেন ইন কেস আই ফরগেট, ইন কেস মানে কি বলেছিলাম? তাহলে আই শ্যাল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, যে আমি ফোন নাম্বারটি লিখে রাখবো, ইন কেস আই ফরগেট, পরে যদি ভুলে যাই, এই যে দেখেন পরে যদি ভুলে যাই, এই জন্য আমি ফোন নাম্বারটা কি করব? লিখে রাখবো। তাহলে দেখেন এইটা মিনিংফুল বেশি হয় কিনা, এই জন্য অ্যান্সার আমরা করব হলো শেষেরটা। আরেকটা দেখেন বিসিএস এক ধরনের কোশ্চেন ছিল, এটা কোশ্চেনটা ছিল যে গিভ হার, খেয়াল করেন, গিভ হার টেলিফোন নাম্বার, তখন বুঝতাম না, এখন যে গিভ হার টেলিফোন নাম্বার, give her telephone number to ring dash dash she gets lost। এখন বলেন তো এখানে ইফ দিবেন নাকি ইন কেস দিবেন? ইন কেস। give her telephone number to ring, যে তাকে রিং দেওয়ার জন্য টেলিফোন নাম্বার দাও, হচ্ছে dash she gets lost, সে হারিয়ে যায় নাকি পরে যদি সে হারিয়ে যায়? যদি হারিয়ে যায়। তাহলে পরে যদি সে হারিয়ে যায়, তার মানে কি ইন কেস শি গেটস লস্ট, পরে যদি সে হারিয়ে যায় বা পরে যদি সে বাইরে যায়, গেট লস্ট মানে বাইরে যাওয়া হয়, পরে যদি সে বাইরে যায়, গিভ হার টেলিফোন নাম্বার, তাকে টেলিফোন নাম্বার দাও, কেন? সে যেন টু রিং, সে যেন রিং দিতে পারে। এই জন্য এখানে হবে ইন কেস শি গেটস লস্ট। এই হলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। এখন একটু সংক্ষেপে আমরা একটা বিষয় আমরা খেয়াল করব, সেটা ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। গতদিন আমরা ডিগ্রি পড়েছিলাম, বলেন তো ডিগ্রি কয় প্রকার পড়েছিলাম? 3 প্রকার। 3 প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর হলো সুপারলেটিভ ডিগ্রি। আজকে আমরা খেয়াল করব এই 3 ডিগ্রি ট্রান্সফরমেশন। 41তম বিসিএস এর কিন্তু একটা পজিটিভ ডিগ্রি দেয়া ছিল, তার কিন্তু কম্পারেটিভ চেয়েছিল। এবং এটা খেয়াল করেন, আমি জাস্ট দুটো স্ট্রাকচার দেখাচ্ছি, দুটো স্ট্রাকচার ফলো করলে আপনার হয়ে যাবে। এখানে একটু ভালো করে খেয়াল করেন, এইটা মনে করেন পজিটিভ ডিগ্রি, এইটা কম্পারেটিভ, পজিটিভ কম্পারেটিভ। এই পাশে এটা মনে করেন সুপারলেটিভ। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই 3 প্রকার। এখন আমরা গত দিনে দেখেছি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল কি বসে? দা, অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ হয়, যে সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে। যেমন আমি বললাম কক্সেস বাজার ইজ দা লংগেস্ট সি বিচ ইন দা ওয়ার্ল্ড, কক্সেস বাজার সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এখন আমরা যখন কম্পারেটিভ করি, দেখেন তো কম্পারেটিভে দেন বসে কিনা? তখন বসে হচ্ছে দেন, সবচেয়ে বড় সমুদ্র সৈকত, তার মানে কি যে কোনো সৈকতের চাইতে বড়।
তখন আমরা কিন্তু এখানে লিখি দেন এনি আদার, দেন এনি আদার। আর এখানে পজিটিভে এসে আমরা কি বলি যে কোন সমুদ্র সৈকতই কক্সবাজারের মতো এত বড় সৈকত নয়, তাহলে নো আদার, কোনোটাই না, তাহলে আমরা পজিটিভ তখন করবো হলো নো আদার দ্বারা। এটা গেল। আর আরেকটা হয় দেখেন সুপারলেটিভে, আমি গতদিন এটা আলোচনা করেছিলাম যে অন অফ দা দ্বারা। এখানে খেয়াল করেন অন অফ দা, অন অফ দা প্লাস সুপারলেটিভ। যেমন আমি যদি বলি দা পদ্মা ইজ ওয়ান অফ দা বিগেস্ট রিভার্স ইন আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশের সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে একটা হলো পদ্মা। তার মধ্যে কিন্তু আমি কি বলছি, পদ্মা সবচাইতে বড় না আরো দু চারটা আছে। তাহলে এখন আমরা কম্পারেটিভে তাহলে কি দেন এনি আদার দিব না দেন মোস্ট আদার? অধিকাংশ হচ্ছে বড়, তাহলে ওয়ান অফ দা থাকলে এখানে দেব দেন মোস্ট আদার। আর এখানে এসে তখন নো আদার তো দেওয়া যাবে না, এখানে তো বলা যাবে না কোন নদী পদ্মার মতো বড় না, আরো দু চারটা আছে, বড় নদীগুলোর মধ্যে একটা, তখন আরো দু চারটা আছে। পজিটিভে লিখবেন তখন ভেরি ফিউ। খেয়াল করেন এই দুটো লাইন একটু আপনারা লিখে নেন, এই দুটি লাইন একটু আপনারা লিখে নেন, তাহলে অনেক সুবিধা হবে। আপনার 12তম বিসিএস আমি যে কোশ্চেনটা বললাম দেখেন, এটা 12তম বিসিএস ছিল যে দা পদ্মা, কোশ্চেনটা দেয়া ছিল দা পদ্মা ইজ, খেয়াল করেন দা পদ্মা ইজ ওয়ান অফ দা, দা পদ্মা ইজ one of the biggest rivers in বাংলাদেশ। পদ্মা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে একটি। আমাকে বলেন তো এটা কোন ডিগ্রি হলো? সুপারলেটিভ। সুপারলেটিভ। এখানে দেখেন তো ওয়ান অফ দা আছে কিনা? স্যার আছে। ওয়ান অফ দা যদি থাকে তখন আমরা কম্পারেটিভে কি লিখবো, দেন এনি আদার নাকি দেন মোস্ট আদার? দেন মোস্ট আদার। তাহলে আমি এখানে লিখবো কম্পারেটিভ দা পদ্মা ইজ। এখন বলেন দা পদ্মা ইজ কম্পারেটিভে কি বিগেস্ট হবে না বিগার হবে? বিগার। বিগার। তাহলে দা পদ্মা ইজ বিগার কম্পারেটিভ। যখন কম্পারেটিভ হয়েছে তখন দেন আসবে, দা পদ্মা ইজ বিগার দেন। এখন অন অফ দা আছে তাহলে মোস্ট আদার, তাহলে দেন মোস্ট আদার পরে যা আছে তাই, বিগেস্টের পরে কি আছে? রিভার্স ইন বাংলাদেশ, দেন মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ। এখন বলেন তো এটাকে যদি আমি পজিটিভ করি, খেয়াল করেন এটাকে যদি আমি পজিটিভ করি, বলেন পজিটিভ করলে কি নো আদার দ্বারা শুরু করব নাকি ভেরি ফিউ দ্বারা শুরু করব? বলেন ভেরি ফিউ স্যার। ভেরি ফিউ। তাহলে পজিটিভে লেখেন ভেরি ফিউ। আচ্ছা ভেরি ফিউ কি বলেন তো? ভেরি ফিউ রিভার্স, খুব কম নদী। ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ, ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে খুব কম নদী। এখন দেখেন তো এখানে ভেরি ফিউ রিভার্স প্লুরাল আছে, তাহলে বলেন এখানে ইজ দিবেন নাকি আর দিবেন? আর। তাহলে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর। আমরা কম্পারেটিভ করতেছি না পজিটিভ করতেছি? পজিটিভ। পজিটিভ। পজিটিভে মনে আছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ বসে, মনে নাই? জি স্যার। তাহলে আর পজিটিভ ডিগ্রি, তাহলে অ্যাজ। এবার কি বিগার দিবেন না অ্যাজ বিগ অ্যাজ? অ্যাজ বিগ অ্যাজ বিগ অ্যাজ, বড় কার মতো? অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা। এটা আপনার 12 বিসিএস এর একটা কোশ্চেন ছিল।
এখন দেখেন কম্পারেটিভ করলে আমরা এটা লিখবো, পজিটিভ করতে বললে তাহলে আমরা এটা লিখবো, একই স্ট্রাকচার। আচ্ছা এবার দেখেন আপনার 41তম বিসিএস এর, আচ্ছা আরেকটা বিষয় একটু খেয়াল করেন তো, আমি এখানে একটা সেন্টেন্স দিচ্ছি, যদি এইরকম থাকে, একটা পজিটিভ ডিগ্রি দেয়া আছে, খেয়াল করেন এখানে পজিটিভ দেয়া আছে, পজিটিভ দেয়া আছে হি ইজ অ্যাজ, এই যে অ্যাজ থাকলেই তো বলা যায় হি ইজ অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স, অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স। এই যে এখানে অ্যাজ কানিং অ্যাজ কানিং অ্যাজ, এটা দেখে কি বোঝা যাচ্ছে? পজিটিভ ডিগ্রি। তাহলে এবার কম্পারেটিভ, বলেন তো এটাকে আমরা কম্পারেটিভ কিভাবে করব? He is not less than obviously. সে শিয়ালের মতো ধূর্ত, আমরা দুই ভাবে বলতে পারি, সে শিয়ালের চেয়ে কম ধূর্ত নয়, আবার শিয়াল কিন্তু তার চেয়ে বেশি ধূর্ত নয়, দুইজন সমান সমান। এটা কিন্তু মিনিং এটা বলা যায় কিনা? আমি যদি বলি সে শিয়ালের চেয়ে কম ধূর্ত নয়, তাহলে সে শিয়ালের সমান ধূর্ত। তাহলে আমি এখানে খেয়াল করেন কম ধূর্ত নয়, তাহলে নেগেটিভ হি ইজ নট। এখন লিটলের কম্পারেটিভ ফর্ম কি হয়? লেস, কারণ কম্পারেটিভ ডিগ্রি করতেছি। তাহলে হি ইজ নট লেস এই যে কানিং। এখন খেয়াল করেন কানিং এর কিন্তু আর কিছু করা লাগবে না। কেন করা লাগবে না? কারণ এই যে কম্পারেটিভ ফর্ম কিন্তু হয়েই গেছে, লিটলের কম্পারেটিভ কি? লেস। তাহলে হি ইজ নট লেস কানিং। এবার বলেন এখানে অ্যাজ দিব না দেন দিব? Then দেন, কারণ এটা আমরা কি ডিগ্রি করতেছি? কম্পারেটিভ। তাহলে হি ইজ নট লেস কানিং দেন আ ফক্স, সে একটা শিয়ালের চেয়ে কম ধূর্ত নয়, কারণ সে শিয়ালের সমান ধূর্ত। আবার আমরা এটা বলতে পারি একটা শিয়াল তার চেয়ে বেশি ধূর্ত নয়, এভাবে বললে হবে। আপনি মোট দ্বারা করতে পারেন যে ফক্স ইজ নট মোর কানিং, এ ফক্স ইজ নট মোর কানিং দ্যান হি, এটা করলেও চলবে। ও 41তম বিসিএস এর কোশ্চেনটা ছিল দেখেন, হার টিথ না স্ট্রিং, 41তমটা লেখেন স্ট্রিং অফ পার্লস was not so bright, ওই যে নেগেটিভ হওয়ার কারণে as এর জায়গায় so বসাইছে, was not so bright as her teeth। এটাই যে যেটা রিসেন্ট পরীক্ষা হয়ে গেছে আপনার 41 বিসিএস। আচ্ছা দেখেন a string of pearls, a string of pearls, pearls মানে কি? মুক্তা না? a string of pearls was not so bright as her teeth, যে মুক্তাও তার দাঁতের মতো এত উজ্জ্বল ছিল না। বলেন তো সো ব্রাইট অ্যাজ দেখে আমরা বুঝতেছি এটা কোন ডিগ্রিতে দেয়া আছে? বলেন পজিটিভ দেয়া আছে। এখন 41 বিসিএস এ এটা চেয়েছে হচ্ছে কম্পারেটিভ করতে। কি করতে বলেছে? কম্পারেটিভ। আপনি দেখেন মুখটা তার দাঁতের মতো উজ্জ্বল নয়, তার মানে কি তার দাঁতগুলো মুক্তার চেয়ে বেশি উজ্জ্বল, এটা বলা যায় কিনা? বলেন। জি স্যার। তাহলে আমরা এই পাশ থেকে শুরু করব, হার টিথ। আচ্ছা বলেন তো হার টিথ, বলেন তো ওয়াজ দিব না ওয়ার দিব? টিথ কিন্তু প্লুরাল, টুথ তার প্লুরাল টিথ, এটা ওয়াজ পুরো, কিন্তু হার টিথ প্লুরাল হওয়ার কারণে এখানে দিব ওয়ার। তাহলে হার টিথ ওয়ার। এবার ব্রাইট এর কম্পারেটিভ ফর্ম কি লিখবো? ব্রাইটার।
তাহলে হার্ট ইট ওয়ার ব্রাইটার, যেহেতু ব্রাইটার হয়েছে কম্পারেটিভ, তাহলে আমরা এখানে অ্যাজ দিব নাকি দ্যান দিব? দেন। তাহলে হার্ট ইট ওয়ার ব্রাইটার, যে তার দাঁতগুলো বেশি উজ্জ্বল ছিল, দ্যান, এবার এখানে লিখবো দ্যান দ্যান আ স্ট্রিং অফ উপরেরটা পজিটিভ, কম্পারেটিভ দেন আ স্ট্রিং অফ পালস, যে তার দাঁতগুলো এই যে মুক্তার চেয়ে বেশি উজ্জ্বল ছিল, তার মানে মুক্তা তার দাঁতের মতো এত উজ্জ্বল ছিল না। দেখেন মিনিং কিন্তু সেম থাকে। যে কোনো ট্রান্সফরমেশন একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যে ট্রান্সফরমেশনে আপনারা মিনিংটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। তো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের ট্রান্সফরমেশনে এইটুকু বিষয় আমরা মনে রাখবো। আর আগামী দিন যে লেকচারটা, আগামী দিন লেকচারটা হবে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটা একটা গেল। আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, এগুলা দ্যাট মিন্স ট্রান্সফরমেশন অফ অল কাইন্ডস অফ সেন্টেন্সেস, সকল প্রকার সেন্টেন্সেস যে ট্রান্সফরমেশন সেটি হবে। আজকে হলো তো আপনার এটা হলো ট্রান্সফরমেশন অফ ডিগ্রি, ডিগ্রি ট্রান্সফরমেশন হলো। আমরা মোটামুটি লেকচার কিন্তু শেষের দিকে আসছি। আগামী দিনে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটা হবে, তারপরের দিনে ভয়েস হবে। আপনারা হয়তো জানেন যে বিসিএস এ কিন্তু আপনাদের প্রিলিজ যে সিলেবাস, সেখানে কিন্তু ন্যারেশন নেই, ভয়েস আছে, এবং ভয়েস থেকে প্রত্যেক বছর একটি করে কোশ্চেন থাকে। এই জন্য আগামী দিনে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, তারপরের লেকচার আমরা ভয়েস করলে মোটামুটি আমাদের লেকচারটা শেষ হবে। স্যার জি আর আমাদের ক্লাস বাদ আছে তো না। স্যার লিটারেচার বলেন, কারো কোনো কোশ্চেন? স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, লিটারেচার কি আপনি পড়াবেন না? হ্যাঁ হ্যাঁ, লিটারেচার তো পড়াবো। আমি যেটা বলছি সেটি গ্রামারের শেষ বলেছি। স্যার আমাদের নতুন ব্যাচের তো শেষ হবে না। কি করে লাগলে হ্যাঁ দেখি বলেন যারা। স্যার আমরা নতুন ব্যাচ যারা, আপু আপনাদের যে ক্লাস কয়টা বাকি আছে সেটা অবশ্যই আলাদা করে দেওয়া হবে। শোনেন শোনেন, যারা নতুন আছেন তাদের যে লেকচার গুলো বাদ পড়েছে তারা ওই লেকচার গুলো পাবেন, সো ডোন্ট ওয়ারি, ওইটা নিয়ে টেনশন করেন না। আর যারা পুরাতন আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তাদের লেকচার শেষের দিকে, আর যারা নতুন যে লেকচার গুলো হয় নাই সেগুলো আপনারা পাবেন।